আসসালামু আলাইকুম। আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই পরিবারের সবাইকে নিয়ে সুস্থ এবং নিরাপদে আছো। আমি আমার গত লেকচারে পার্ট 1 পড়িয়েছি। আজকে আমরা পার্ট 2 শুরু করছি। পার্ট 2 হচ্ছে বাংলাদেশের শিল্প। দেখো আমাদের এই অধ্যায়টাতে কী আছে বাংলাদেশের শিল্পে। বাংলাদেশ সেই কৃষি প্রধান দেশ এলো ব্রিটিশ আমল থেকে এখানে কিছু কিছু শিল্প বা কলকারখানা গড়ে উঠতে থাকে। তার মধ্যে পাট, সুতা, কাপড়ের কলই ছিল প্রধান। দেখো আমরা পার্ট 1-এ পড়ে এসেছিলাম যে বাংলাদেশ মূলত কৃষিপ্রধান দেশ। কৃষিপ্রধান দেশ হলো কোনো দেশ শুধুমাত্র কৃষির উপর নির্ভর করে যেমন চলতে পারে না, কৃষির পাশাপাশি শিল্প ও বাণিজ্য তাকে চালিয়ে যেতে হয়। তো ব্রিটিশ আমল থেকেই কিন্তু বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা গড়ে উঠতে থাকে। তো তার মধ্যে প্রথম যেটার কথা বলা হয়েছে, দেখো পাট, সুতা এবং কাপড়ের কলই ছিল প্রধান। পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজী জুট মিলস। মেয়েরা এটা আমাদের একটা ঐতিহ্য, আমরা হয়তো অনেকেই নাম শুনেছি আদমজী জুট মিলসের কথা বা অনেকেই শুনিনি। তো আজকে আমরা একটু এই লাইনটা দাগ দিয়ে পড়ে নেব। এটা হয় তোমার হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজী জুট মিলস নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় তোমার পূর্ব বাংলা সৃষ্টির পর থেকে। পাকিস্তানি আমলে শিল্প বা কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে অঞ্চল শাসকদের বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। আমরা প্রত্যেকেই জানি যে যখন পাকিস্তান আমাদের দেশ শাসন করছিল তখন শিল্প এবং কলকারখানাগুলো আসলে পশ্চিম পাকিস্তানে গড়ে ওঠে, আর আমাদের পূর্ব বাংলা ছিল অবহেলিত এবং বঞ্চিত। এটা আসলে আমরা সবাই জেনে আসছি। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে যে যখন আমাদের পাকিস্তান আমল ছিল তখন আমাদের এই অঞ্চলটাতে শিল্প কলকারখানাটা প্রতিষ্ঠিত হতো না। যত শিল্প কলকারখানা সব হচ্ছে তোমার প্রতিষ্ঠিত ছিল 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশে বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে। এক সময় আমাদের দেশের পাট শিল্পই ছিল প্রধান, সেই সঙ্গে ছিল চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল ও ইঞ্জিনিয়ারিং কারখানা। আমরা কিন্তু মেয়েরা এক সময় আমাদের দেশকে বলা হতো যে আমরা সোনালি আঁশের দেশ, বা পাট শিল্প সে যে আদমজী জুট মিলসের হাত ধরেই কিন্তু আমাদের দেশে অনেক পাট কারখানা ছিল বা পাট শিল্পের অনেক একটা বৃহৎ সম্ভাবনা ছিল। কিন্তু সেই পাটের পাশাপাশিও কিন্তু ছিল চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল এবং ইঞ্জিনিয়ারিং কারখানা। তো বর্তমানে গার্মেন্টস ও ওষুধ শিল্পে বাংলাদেশ বিশাল সাফল্য অর্জন করেছে। আমরা কিন্তু এটা প্রত্যেকেই জানি যে আমাদের অর্থনীতি বা ইকোনমিকের চাকাটা কিন্তু তোমার ধরে রেখেছে আমাদের গার্মেন্টস সেক্টর বা গার্মেন্টস শিল্প। এবং এখন আমাদের চোখে আশেপাশে তোমরা তোমাদের বাসার আশেপাশে বা সর্বত্র একটু চোখ দিলে দেখতে পাবো যে প্রচুর গার্মেন্টস ইন্ডাস্ট্রি। মানে তুমি বুঝতেই পারছো যে আমাদের দেশে বর্তমানে গার্মেন্টস শিল্পটা হচ্ছে একটা অন্যতম প্রধান শিল্প, যেটা হচ্ছে আমাদের ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখছে। এছাড়া ওষুধ শিল্প আমরা জানি যে আমাদের বাংলাদেশ কিন্তু ওষুধ শিল্প বিরাট সাফল্য অর্জন করেছে। আমাদের স্কয়ারের ওষুধ বিশ্বব্যাপী সমাদৃত। এছাড়া আমাদের দেশে স্কয়ার ছাড়াও একমি, তারপরে তোমার হচ্ছে আরও অনেক বড় বড় ওষুধ কোম্পানিগুলো, এসিআই, এই ধরনের বড় বড় ওষুধ কোম্পানিগুলো মানসম্পন্ন ওষুধ দেশে তৈরি করে কিন্তু বিরাট একটা সাফল্য অর্জন করছে। এছাড়া দেখো মূলধন, উৎপাদনের পরিমাণ, কর্মী ও শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তো মূলধন মানে হচ্ছে যেটা দিয়ে আমরা ব্যবসাটাকে শুরু করছি বা ব্যবসার ইনভেস্টমেন্টের পরিমাণটা, উৎপাদনের পরিমাণ এবং কর্মী বা শ্রমিকের সংখ্যা বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যাচ্ছে। তো আমরা দেখবো যে এরপরে হচ্ছে দেখো এখানে একটা গার্মেন্টস কারখানার ছবি দেওয়া আছে। তো আমরা কিন্তু প্রায় টিভিতেও দেখছি যে গার্মেন্টস কারখানা দেখায়। দেখো এখানে কি সুন্দর সারিবদ্ধভাবে মেয়েরা কাজ করছে। তো এটা আমাদের দেশের একটা এখন অন্যতম প্রধান শিল্প, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের যে বললাম যে মূলধন, আকার আর উৎপাদন অনুযায়ী শিল্পকে 3টা ভাগে ভাগ করতে পারি আমরা। প্রথম ভাগটাই হচ্ছে বৃহৎ শিল্প। আমরা এখন বৃহৎ শিল্প নিয়ে আলোচনা করব।
দেখি আমাদের বই 38 পৃষ্ঠায় বৃহৎ শিল্পটা দেখি। পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি বৃহৎ শিল্প। আমি আবার এই লাইনটা পড়ছি, দেখো। পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি বৃহৎ শিল্প। তাহলে এই লাইনটা আমরা দাগ দিয়ে সুন্দর করে পড়ে নেব। বৃহৎ শিল্পের কয়েকটি উদাহরণ। এইসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক, কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। আমরা নাম শুনেই বুঝতে পারছি, দেখো, একটা পাট শিল্প বা একটা বস্ত্র শিল্প বা চিনি শিল্প বলো বা সিমেন্ট সার শিল্প বলো, এগুলো চালাতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন, প্লাস দক্ষ শ্রমিক, প্লাস হচ্ছে কারিগরি বা ইঞ্জিনিয়ারিং যে সমস্ত টেকনোলজি সেগুলোরও প্রয়োজন হয়। এইসব শিল্পের উৎপাদন ক্ষমতাও অনেক বেশি। দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি করা হয়। জাতীয় অর্থনীতিতে এই ধরনের বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করছে এই শিল্পগুলো। যেহেতু এই সমস্ত শিল্পে তোমার মূলধন, শ্রমিক এবং অভিজ্ঞ তোমার ব্যবস্থাপক, প্লাস হচ্ছে যে তোমার কারিগরি জ্ঞান, এগুলো দরকার হচ্ছে। তো এই সমস্ত শিল্পে কিন্তু তোমার যে আয়টা বা দেশের অর্থনীতির অবদানটা কিন্তু সবচাইতে বেশি এই ধরনের শিল্পগুলো, কারণ এই ধরনের শিল্পগুলোতে আমাদের প্রচুর লোকের কর্মসংস্থান হচ্ছে। এই ধরনের শিল্পগুলো বিদেশে রপ্তানি করে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। তাহলে দেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প কিন্তু একটা মেরুদণ্ড হিসেবে কাজ করছে। মেরুদণ্ড মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে প্রধান, মানে আমাদের দেহ অংশের সাথে প্রধান পার্ট হচ্ছে মেরুদণ্ড, যেটা আমাদেরকে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে সাহায্য করে। ঠিক সেরকম একটা দেশকে চালিয়ে নেওয়ার জন্য দেশের অর্থনৈতিক মেরুদণ্ডটাই হচ্ছে তোমার বৃহৎ শিল্প। আশা করি বৃহৎ শিল্প জিনিসটা বুঝতে পেরেছো। যে শিল্পে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও কারিগর, প্রকৌশলী এবং ব্যবস্থাপকের প্রয়োজন হয়, তাকেই আমরা কী বলছি? বৃহৎ শিল্প। ঠিক আছে, এই লাইনটা থেকে আমরা সংজ্ঞাটা লিখব দ্বিতীয় লাইন থেকে। আর উদাহরণ হিসাবে আমরা দিতে পারি পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল ও ইঞ্জিনিয়ারিং। আর দেশের অর্থনীতিতে এর গুরুত্ব অবশ্যই এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো। তো এই ধরনের প্রশ্নই আসলে আসবে তোমাদের ক্রিয়েটিভে বলো বা জ্ঞান অনুধাবনে বলো, যে বৃহৎ শিল্প কী, বৃহৎ শিল্পের উদাহরণ বা দেশের অর্থনীতিতে বৃহৎ শিল্পের যে অবদানটা বা ভূমিকাটা ওইটা মূল্যায়ন করো। ঠিক আছে, দেখো মেয়েরা, এখানে একটা ছবি দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং কারখানা। তোমরা দেখতেই পাচ্ছ, এটা বিশাল ব্যাপার, তাই না? অনেক যন্ত্রপাতির সমন্বয়ে একটা বিশাল একটা কারখানা। তো এই ধরনের শিল্পকেই আমরা বলছি বৃহৎ শিল্প। আশা করি বৃহৎ শিল্প সবাই বুঝতে পেরেছ। এখন আমি চলে যাচ্ছি মাঝারি শিল্প। যেসব শিল্প প্রতিষ্ঠান 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে, সেগুলোকে সাধারণত মাঝারি শিল্পপণ্য বলা হয়। দেখো, এখানে একটা টাকা অ্যামাউন্ট বলে দিয়েছে, 1.5 কোটি টাকার অধিক মূলধন। তাহলে আমরা এমসিকিউর জন্য এই টাকার অ্যামাউন্টটা একটু ভালো করে পড়ে ফেলবো, যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে, সেগুলোকে আমরা মাঝারি শিল্প বলছি। যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি। দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে কোনো শিল্পের অবদানই কিন্তু কম না। হালকা ইঞ্জিনিয়ারিং বলো, সিল্ক বা সিরামিকের শিল্প বা কোল্ড স্টোরেজ বা হিমাগার, এই ধরনের শিল্প প্রতিষ্ঠানে কিন্তু আমাদের দেশে প্রচুর লোকের কর্মসংস্থান হচ্ছে। প্লাস দেশের চাহিদা মিটিয়ে এই সমস্ত শিল্প তোমার কিন্তু বিদেশে রপ্তানি করা হচ্ছে। তাহলে বুঝতে পারছো, মাঝারি শিল্পগুলো আমাদের দেশের অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকা, ঠিক আছে, 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে, তাকে আমরা বলছি মাঝারি শিল্প। এরপরে চলে আসতেছি আমরা ক্ষুদ্র শিল্প। তাহলে 1.5 কোটি টাকার কম মূলধন খাটে যে শিল্প কারখানায়, তাকে কি বলা হচ্ছে? ক্ষুদ্র শিল্প। যেমন চালের কল, ছোট ছোট জুতা বা প্লাস্টিক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের উদাহরণ। ঠিক আছে, ক্ষুদ্র শিল্প মোটামুটি দেখো, আমরা আমাদের আশেপাশে যে সমস্ত শিল্প সাধারণত দেখি বা আমাদের অনেকের বাবা, চাচা বা মামা এই ধরনের শিল্পের সাথে জড়িত থাকে, যে 1.5 কোটি টাকার কম মূলধন যে ধরনের প্রতিষ্ঠানে খাটে, তাকে আমরা কি বলছি? ক্ষুদ্র শিল্প। ঠিক আছে,
এরপরে আমরা চলে আসছি কুটির শিল্প। কুটির শিল্পটা হচ্ছে ক্ষুদ্র শিল্পরও একটু তোমার হচ্ছে ছোট রূপ, যেটা তোমার স্বল্প পরিসরে বা নিজস্ব পরিবার পরিজনের মাধ্যমেই যেটা করা যাচ্ছে। দেখো, এই শিল্পে উৎপাদন বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরাই করে থাকে। আমাদের দেশে তাঁত বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ ও বেত, কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আতরবাজি ইত্যাদি কুটির শিল্পের উদাহরণ। বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যা ও শিল্পে অনগ্রসর একটি দেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দিয়েছে। কুটির শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছে। কুটির শিল্পগুলো দেখো, এগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো, কেউ যদি সেলাইয়ের কাজ করে, কেউ যদি তোমার হচ্ছে মাটির কাজ করে, বুননের কাজ করে, বা হচ্ছে তোমার বুটিক্স নিয়ে কাজ করে, এই ধরনের যে সমস্ত শিল্প আমাদের পরিবারের সদস্যরা মিলেই করছে, তাকে আমরা বলছি কুটির শিল্প। তাহলে আমরা মোট 4 ধরনের শিল্প দেখছি। একটা দেখলাম বৃহৎ শিল্প, আর একটা দেখলাম আমরা মাঝারি শিল্প, তারপরে দেখলাম ক্ষুদ্র শিল্প, তারপরে দেখলাম হচ্ছে আমরা কুটির শিল্প। আশা করি শিল্প 4টি তোমরা বুঝতে পেরেছো। দেখো মেয়েরা, এখানে কুটির শিল্পের উদাহরণ যে সেলাই করছে, এরকম একটা তাঁত কলের একটা ছবি দেওয়া আছে। এখন আমরা দেখে নেব যে আমাদের দেশের অর্থনীতিতে বা বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদানটা। আমরা কিন্তু 4 ধরনের শিল্প সম্পর্কে জেনে ফেলেছি। আশা করি তোমরা 4 ধরনের শিল্প বুঝতে পেরেছো। আজকে আমি এটার অবদানটা এখন দেখছি, যেটা তোমাদের বইয়ের 39 পৃষ্ঠায় আছে। দেখো, নগরের বিস্তার ও মানুষের জীবনমান বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিল্পের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খাদ্য, বস্ত্র, ওষুধের মতো জিনিসগুলো তো বটেই, জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া আমাদের জীবন আজ অচল। আর এগুলো আমরা কোনো না কোনো শিল্প থেকে পেয়ে থাকি। দেখো মেয়েরা, এখানে বলেছে যে আমাদের তো খাদ্য, বস্ত্র, ওষুধ তো আমাদের লাগছে, এছাড়া আমাদের জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী কিন্তু আমরা কোনো না কোনো শিল্প থেকেই পেয়ে থাকি। মোট কথা, আমরা যদি আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় পণ্য বা উপকরণগুলোর দিকে তাকাই, দেখবে যে এগুলো কোনো না কোনো শিল্পেরই কি অবদান। এরপরে দেখো বলেছে, কৃষির পর দেশের বিরাট সংখ্যক মানুষের জীবিকার সংস্থান হচ্ছে শিল্প খাত থেকে। এর অভাবে দেশের বেকারত্বের হার আরও বেড়ে যেত। সম্প্রতিকালে দেশের গার্মেন্টস শিল্পের প্রসার লক্ষ লক্ষ মানুষকে বেকারত্বের হার লক্ষ লক্ষ মানুষের, বিশেষত নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। আমরা আশেপাশেই দেখছি যে আমাদের দেশে কত মেয়েরা, স্বল্প শিক্ষিত মেয়েরা, যাদের আসলে কোথাও কাজ করার তেমন সম্ভাবনাও ছিল না, তারা কিন্তু গার্মেন্টস আসার কারণে নিজেদেরকে একটা কর্মসংস্থানের সুযোগ করে নিতে পেরেছে। এই যে দেখো, এটা বিরাট জনগোষ্ঠী আমাদের গার্মেন্টসে কাজ করছে, তাতে কিন্তু আমাদের দেশের অর্থনীতির সাথে সাথে তাদের ব্যক্তিগত জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। কারণ আগে কিন্তু ওই সমস্ত নারী শ্রমিকরা সম্পূর্ণ তাদের বাসার পুরুষ সদস্যদের উপরে ডিপেন্ডেন্ট ছিল। এখন গার্মেন্টসের মতো শিল্প কারখানাগুলো তৈরি হওয়ার কারণে তাদের কিন্তু নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছে। এর কারণে কিন্তু তোমার দেশের অর্থনীতিও আগের তুলনায় অগ্রসর হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে যা আমি শুধুমাত্র গার্মেন্টস শিল্পটাকে দিয়ে বললাম। শুধুমাত্র গার্মেন্টস শিল্প যে অবদান আছে ব্যাপারটা না, যেহেতু গার্মেন্টস শিল্প তোমার হচ্ছে যে আমাদের দেশে বেশি, এই কারণে এই উদাহরণটা বারবার চলে আসছে। গার্মেন্টস ছাড়াও অন্য শিল্প প্রতিষ্ঠানও কিন্তু এইভাবে বেকারত্বের সংখ্যাটা কমিয়ে দিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। আচ্ছা, এখন দেখো এরপরে বলেছে, এটি দেশের সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছে। শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ মানুষকে শিক্ষা ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলেছে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে দেশের গণ্ডি ছাড়িয়ে আমাদের বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে উদ্বুদ্ধ করেছে। তার মানে দেখো, শিল্পতে যখন মানুষ অগ্রগতি পাওয়া শুরু করলো, বা শিল্পর ব্যবহার করে মানুষ যখন সফল হওয়া শুরু করলো, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া শুরু করলো, তখনই কিন্তু মানুষ শিল্পকে নিয়ে আরও বেশি ভাবতে শুরু করলো। মানুষ কারিগরি জ্ঞানের প্রতি, প্রযুক্তিগত জ্ঞানের প্রতি আগ্রহী হলো। ঠিক আছে, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের আগ্রহী হলো। এই সমস্ত
আগ্রহটা কিন্তু তোমার শিল্প খাতকে এগিয়ে নেওয়ার জন্যই তৈরি হয়েছে। আর কোনো দেশের অর্থনীতি সে দেশের শিল্পকে বাদ দিয়ে চলতে পারে না। তো আমাদের দেশের অর্থনীতিতে বুঝতেই পারছো শিল্পের অবদান অত্যন্ত বেশি। 1 নাম্বার, শিল্প আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সাহায্য করছে, প্লাস দেশের কর্মসংস্থান সৃষ্টি করছে। নারীদের যে কর্মসংস্থানের জন্য শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও আমাদের যে সমস্ত প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বা ওষুধের মতো অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলোও কিন্তু আমরা শিল্প থেকে পাচ্ছি। তাহলে দেখো আমাদের দেশের সব কিছু বিবেচনা করলে আমাদের দেশের অর্থনীতিতে শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েরা, আশা করি তোমরা এই ছোট্ট টপিকসটুকু বুঝতে পেরেছো। এখানে কিন্তু কয়েকটা বিষয়কে হাইলাইট করা হয়েছে। এক হচ্ছে শিল্প থেকে আমরা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পেয়ে থাকি, প্লাস ওষুধ বস্ত্র এগুলো পেয়ে থাকি। এছাড়া আমাদের গৃহ নির্মাণ বা জ্বালানির ক্ষেত্রেও শিল্প অবদান আছে। আরেকটা জিনিস আমরা দেখেছি, শিল্প আমাদের প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আরেকটা জিনিস দেখছি, শিল্প রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। আরেকটা জিনিস দেখছি যে শিল্প আমাদেরকে নারীদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ করে দিয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে আমাদের দেশের অর্থনীতিতে বা বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো, তোমরা বাসায় এই পর্যন্তই পড়বে এবং এখান থেকে তোমরা 5টি MCQ লিখে বা জ্ঞানমূলক ছোটো ছোটো প্রশ্ন লিখে খাতায় রাখবে এবং সেগুলো ভালো করে পড়বে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরের পার্ট থেকে আবার পড়বো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।